আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছে সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ কখনোই ভোট চুরি করে ক্ষমতায় আসেনি বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে নাগরিক সংবর্ধনায় বক্তৃতা। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থা, চিরতরে বহিষ্কারের হুঁশিয়ারি। সংঘাতময় সুদান থেকে জেদ্দা যাওয়ার পর দেশের উদ্দেশ্যে ১৩৬ বাংলাদেশি আজই ফিরে আসার সম্ভাবনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী আজ, দেশজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনে উদযাপন। এবং ব্যাংক সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান, আবাসস্থল নিশ্চিতে সব সিটি কর্পোরেশনে জলাশয় বাড়ানোর তাগিদ। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আওয়ামী লীগ কখনোই ভোট চুরি বা জোর করে ক্ষমতা দখল করেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার দল ক্ষমতায় এসেছে। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান খুনি ও দুর্নীতিবাজ। তাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সরকারি সফরে জাপান যুক্তরাষ্ট্রের পর লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরে বরাবরের মতো এবারও নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় নেতাদের পর প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ ভোটের অধিকার সম্পর্কে সবসময় সচেতন। তাই ১৫ই ফেব্রুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করে খালেদা জিয়া ক্ষমতায় থাকতে পারেনি। বাংলাদেশের জনগণ কিন্তু তার ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। কাজে যখন দেশের মানুষ দেখলো যে খালেদা জিয়া তাদের ভোট চুরি করেছে, তারপর কিন্তু সে জনগণের আন্দোলনের মুখে ৩০শে মার্চ পদত্যাগে বাধ্য হয়েছিল। আমি এটাই বলতে চাই যে আজকে আমাদের ভোট চোর বলার সাহস পায় কোথায়? ভোট চোরের বাচ্চা ভোট চোর বলে কিভাবে? বাঘ ভোট চোর, তারেকের বাঘ ভোট চোর, তারেকের মা ভোট চোর। সেখানে বিএনপির লোকজন কিসে ভোট চোর বলতে আমাদেরকে এত দুঃসাহস করতে পায়? আওয়ামী লীগ ভোট চুরি করে আসে নাই। আওয়ামী লীগ মাটিও মানুষের থেকে তাদের অধিকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় গেছে, কখনোই ক্ষমতা দখল করে বা চুরি করে ক্ষমতায় আসে নাই। অন্তত বঙ্গবন্ধু কন্যা কখনোই দেশের সম্পদ বিক্রি করে দেশের মানুষকে বঞ্চিত করে ক্ষমতা চায় না উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তার ছেলে খুনি। খুনি না, শুধু মানুষই হত্যা করেনি, গোটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, বাংলাদেশের স্বাধীনতার চেতনা নষ্ট করেছে। আজকে আপনারা জানেন যে তারেক জিয়া অস্ত্র চোরা কারবারি মামলা, মানি লন্ডারিং মামলা, দুর্নীতির মামলা, এবং তার মামলায় তো আমেরিকার FBI সাক্ষী দিয়েছে বাংলাদেশের দেশে দুর্নীতি করেছে। দেশে দেশে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। ৫ সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে দলের যেই যাবেন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আওয়ামী লীগ।
দলের নেতারা বলেছেন, শৃঙ্খলা ভাঙার পর ক্ষমা পাওয়া কেউ আবারও শৃঙ্খলা ভাঙলে তাকে আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হবে। নির্বাচনী আচরণবিধি মেনে চলতেও দলের সবাইকে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। ওবায়দুল রশিদের রিপোর্ট। 25 মে গাজীপুর, 12 জুন খুলনা ও বরিশাল এবং 21 জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এখনও কোনো সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও আলোচনা রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে। এবার বিদ্রোহী প্রার্থীদের গঠনতন্ত্র অনুযায়ী সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোনো শোকজ টোকজ কিচ্ছু লাগবে না। বিদ্রোহ কেউ করলে সাথে সাথে ওই যে লেভেলের সে নেতা ওই লেভেল থেকেই তাকে বহিষ্কার করা। এটা কেন্দ্রীয় কোনো সুপারিশ কিংবা কিচ্ছু লাগবে না। এটি আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। এবং অতীতে একবার বিদ্রোহ করেছে, বহিষ্কার হয়েছে, সাধারণ ক্ষমার আওতায় এসে মাপ পেয়েছে, এরকম যদি আবার যে দ্বিতীয়বার সংগঠন বিরোধী কার্যকলাপ হয়, তাদের জন্য চিরদিনের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের নেতারা বলেছেন, প্রকাশ্যে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির লোকজন। নির্বাচন কমিশনের আচরণবিধি, নির্বাচন কমিশনের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো প্রতিপালন করার ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পালনের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আমাদের নেতাকর্মীদের ইতিমধ্যেই নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনে প্রতিটি পদক্ষেপে যেন তারা ভূমিকা রাখে এবং আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনের বিজয়ের লক্ষ্যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আওয়ামী লীগের প্রত্যাশা আসন্ন সব সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধ কবলিত সুদান থেকে জেদ্দা পৌঁছানোর পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন 136 জন বাংলাদেশি। সৌদি বিমান বাহিনীর দুটি বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছানোর পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। জেদ্দা থেকে বিস্তারিত জানাচ্ছেন রুমি সাইদ। সংঘাতময় সুদান থেকে দেশে ফেরার পথে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিরা জিদ্দায় তারা সুদানের দুর্বিষহ অবস্থার কথা বর্ণনা করেন। আমি রুমে আটকে ছিলাম বিগত 10 দিন। তো 10 দিনে আমি কোনো খাবার কিনতে যাইতে পারি নাই। দিন রাত বোমা, খাবার সমস্যা, টয়লেটের সমস্যা, ঘুম সমস্যা। আমি একটানা 5 দিন বাসায় ছিলাম। বাসার বাইরে 1 মিনিটের জন্য বাইরে যেতে পারি না। খুব অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। সোমবার মধ্যরাতে প্রথম দফায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেদ্দা ছেড়েছে 136 জন বাংলাদেশি। আজকে দিবাগত রাত একটার বাংলাদেশের বিমানের যে ফ্লাইট আছে, নিয়মিত ফ্লাইট, সেই ফ্লাইটে তারা দেশে ফিরে যাবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। তারা হয়তো আগামীকাল সকালের মধ্যে বাংলাদেশে পৌঁছাবেন। আতঙ্কগ্রস্ত সব প্রবাসীদের অপেক্ষা কখন পা রাখবে দেশের মাটিতে। সংঘর্ষময় সুদান থেকে ইতিমধ্যেই বাংলাদেশিরা সৌদি আরবের জেদ্দা আসতে শুরু করেছে। সৌদি আরবের জেদ্দা থেকে এদেরকে দ্রুতই বাংলাদেশে প্রেরণ করা হবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছে সৌদি আরবস্থ বাংলাদেশ মিশন। সৌদি আরবের জেদ্দা থেকে রুমি সাইদ, চ্যানেল আই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী আজ। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখের এই দিনে পশ্চিমবঙ্গের জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অসংখ্য গান, কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ সহ সাহিত্যের সব শাখায় বিচরণ করে বহির্বিশ্বের বুকে বাংলা শিল্প সাহিত্যকে অনন্য উচ্চতায় নিয়েছেন তিনি। লায়লা নওশিনের রিপোর্ট। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো। আজ হতে শতবর্ষ আগে লিখে রাখা এই কবিতার মতোই বাঙালির প্রাণে যিনি নিত্য নতুন রূপে আবির্ভূত হন, বাঙালির মননে জাগরণে সদা জাগ্রত যিনি, তিনিই তো রবি, বাঙালির রবি ঠাকুর, আর সারা ভুবনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পূবের আকাশের রবির মতোই আজ হতে 162 বছর আগের 25শে বৈশাখে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নিয়েছিলেন তিনি। মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল এই 25শে বৈশাখ।
পৃথিবীর বুকে সুদীর্ঘ ৮০ বছরের মহিমান্বিত জীবনে নিজের উজ্জ্বল সব সৃষ্টিকর্মের আলোক ছটায় পৃথিবীকে যেভাবে ঋণী করেছেন বিশ্বকবি, তার হিসেব কষতে বসলে কখনো ফুরোবে না। তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মহান স্বাধীনতা যুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণার উৎস। শুধু মুক্তিযুদ্ধে নয়, প্রতিটি সংগ্রামে চিরকালই কবির রচনা প্রাণের সঞ্চার করে। আজি হতে শতবর্ষ সড়ক বিভাজকের কাজে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে গাছ কাটা বন্ধের প্রতিবাদে রোববার রাতে অবস্থান নেন পরিবেশবাদীরা। সড়কের দুপাশের রাস্তা সমান করতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সড়কের বিভাজক থাকা প্রায় ৬০০ গাছ কেটে ফেলেছে বলে দাবি করেছেন তারা। রাজধানী যেসব জায়গায় এরকম গাছ কাটা হয়েছে সেসব জায়গায় দেশীয় প্রজাতির গাছ লাগানোর দাবি জানিয়েছে তারা। পরিবেশবাদীরা বলেন, এসব গাছ রেখে সড়ক বিভাজকের সম্প্রসারণ, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন করতে হবে। এ নিয়ে বিশিষ্ট নাগরিকরা সিটি কর্পোরেশনের মেয়রকেও চিঠি দিয়েছেন। ব্যাঙ সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ 15তম সেভ দ্য ফ্রগস ডের আলোচনায় ব্যাঙের আবাসস্থল নিশ্চিত করতে রাজধানী সহ দেশের সব সিটি কর্পোরেশন জলাশয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। আলিম আল রাজি জানাচ্ছেন, ব্যাঙ উভচর প্রাণী, জলে এবং ডাঙায় উভয় ক্ষেত্রেই এদের অবাধ বিচরণ। প্রজন্মের পুরো চক্র সম্পন্ন করতে এদের পানিতে থাকতে হয়, আর পূর্ণাঙ্গ অবস্থায় এরা ডাঙায় চলে আসে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এরা নির্দেশক হিসেবে কাজ করে। কিন্তু মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে পৃথিবীর প্রায় 1/3 ব্যাঙ এখন সংকটাপন্ন অবস্থায়। ব্যাপক হারে আবাসস্থল ধ্বংস, পরিবেশ দূষণ ও কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার ব্যাঙ বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ। বর্তমানে পৃথিবীতে ৭৬০৩ প্রজাতির ব্যাঙ রয়েছে, আর বাংলাদেশে রয়েছে ৬২ প্রজাতির ব্যাঙ। ব্যাঙ রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে ব্যাঙ সংরক্ষণ দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী সহ ব্যাঙ নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়েছে। ব্যাঙের বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি এ নিয়ে বিধিমালা তৈরির উপর জোর দেন বক্তারা। ব্যাঙের বিলুপ্তি যে শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করবে তা নয়, এতে করে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই বার্তাটি শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের জন্য পৌঁছে দিতে হবে। একটি বড় প্রাণীকে যদি আমি কনজার্ভ করতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে তার আবাসস্থলকে সংরক্ষণ করতে হবে। আর আবাসস্থল সংরক্ষণ করা মানেই তার জন্য কিন্তু গাছপালা, প্রকৃতি আমাকে সব কিছুই দিতে হবে। যেহেতু বাংলাদেশ সবচেয়ে বেশি ভালনারেবল, এত বেশি লোক থাকে, এত বেশি প্রাণী, মানে প্রাণীরাও তো ওরা তো জায়গা পাচ্ছে না, ওরা আমাদের শহরে ঢুকে পড়ছে। এই জন্য আমরা আরবান ইকোলজি বা আরবান ইকোসিস্টেমগুলোকে আমরা স্টাডি করি। এই অবিচ্ছেদ্য এই ব্যাঙ কিন্তু আমাদের পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য একটা ইকোসিস্টেমের কিন্তু একটা অঙ্গ। ব্যাঙ সংরক্ষণে জলাশয় বাড়ানো এবং পানি দূষণ রোধের উপর জোর দেন বিশিষ্টজনরা। এই পানি দূষণে কিন্তু আমরা এই ধরনের প্রাণীগুলো হারিয়ে ফেলছি। ব্যাঙ তার মধ্যে একটি অন্যতম প্রাণী। এই প্রাণীটি যে আমাদের নীরবে অগোচরে আমাদের ক্ষতিকারক নানা কীট পতঙ্গ খেয়ে যে এরা আমাদের পরিবেশকে ভালো রাখছে, তো বেশি এই সচেতনতা ছড়িয়ে দিতে পারবো, ততই কিন্তু এই প্রাণীটি হয়তো একটু ভালো অবস্থায় থাকতে পারবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা বাংলাদেশে এই প্রাণীগুলোকে দিন দিন তাদের
বাসস্থান থেকে উচ্ছেদ করছি, আমাদের পরিবেশকে বলি, প্রকৃতিকে বলি, আমরা ধ্বংস করছি। ঢাকার ব্যাঙের সংরক্ষণের জন্য জলাশয়ের কিছু কৃত্রিম জলাশয় তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। তো আমি মনে করি এরকম যদি সবগুলো সিটি কর্পোরেশন এই ব্যাপারে এগিয়ে আসে, তাহলে আমাদের এই ব্যাঙ সংরক্ষণের ব্যাপারটি অনেক একটু আমি বলবো যে একটা ভালো অবস্থানে যাবে। ইন্ডিকেটর অফ দ্য ইকোসিস্টেম, ইন্ডিকেটরস ফ্রম দ্য ভিউ পয়েন্ট যে আমাদের ইকোসিস্টেম কি হেলদি ইকোসিস্টেম কিনা, আমাদের এনভায়রনমেন্টটা কি হেলদি এনভায়রনমেন্ট কিনা, সেই দৃষ্টিকোণ থেকেও ব্যাঙ খুবই উপকারী প্রাণী। আবার আমাদের ফুড চেইনও ব্যাঙ নানাভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকে, সেটাও সেই দিক থেকেও ব্যাঙের সংরক্ষণ প্রয়োজন। পরে র্যালিতে অংশ নেন অতিথিরা। আয়োজনের সহযোগী বন বিভাগ, প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমুল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি অফ কানাডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সচিত মেহরা। কানাডার ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন দলের শীর্ষ পদে বসলেন কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত মীরা আহমেদ। 3 দিনের জাতীয় কনভেনশন শেষে প্রায় 4000 প্রতিনিধি ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করে। কনভেনশনের সময় কানাডার সাবেক প্রধানমন্ত্রী জন ক্রিটিয়ান এবং বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টরন্টো থেকে যাওয়া বাংলাদেশি কানাডিয়ানরা মতবিনিময় করেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করেছেন চাঁদপুরের শাহরাস্তির কৃষক। টামটা উত্তর ইউনিয়নে হোসেনপুর মাঠে প্রথমবারের মতো বাছাই করা 50 একর জমিতে 99 জন কৃষক ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। এবারে প্রকৃতির সংবাদ। সাতক্ষীরা পৌর এলাকায় গত 1 বছরে প্রভাবশালীরা কমপক্ষে 20টি পুকুর ভরাট করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে প্রশাসনের তোয়াক্কা না করেই তারা মাটি ভরাট করে প্লট আকারে উচ্চ মূল্যে বিক্রি করছে। পুকুর ভরাট হওয়ায় হুমকিতে পড়েছে আশপাশের পরিবেশ ও প্রতিবেশ। বিষয়টি স্বীকার করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পুকুর ভরাট বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সাতক্ষীরাবাসী। এবারে খেলার খবর।